আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বইয়ে জ্যামিতি অধ্যায়ের যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করে দিব এবং সেই সমস্যা সমাধান করার যত সহজ উপায় আছে সেই সহজ উপায়গুলোর মাধ্যমেই সম্পূর্ণ ক্লাসটা শেষ করব। তো চলো শুরু করি। জ্যামিতি অধ্যায়ের শুরুতেই তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে কোণ পরিমাপ। তো তোমাদেরকে জানাই রাখি যে আমি এর আগেও দুইটা ক্লাস নিয়েছি। সেটা প্রথমটা হচ্ছে কোণের ব্যাপারে, দ্বিতীয়টা হচ্ছে ত্রিভুজ। তাহলে ফার্স্ট লেকচারটা হচ্ছে কোণ, দ্বিতীয়টা ত্রিভুজ। তো এই দুইটা ক্লাস অবশ্যই দেখা তোমাদের জন্য জরুরি। এই ক্লাসে বেসিক আলোচনা করেছি। এখন আমি এই অধ্যায়ের প্রশ্ন সমাধানে সরাসরি চলে যাচ্ছি। তো কোণ কি এবং কিভাবে কোণ উৎপন্ন হয়? একটা বিন্দুতে যখন দুইটা রেখা মিলিত হয় তখন যে মধ্যবর্তী যে ফাঁকা স্থান তৈরি হয় এই ফাঁকা স্থানটাকেই কোণ বলে। বা তোমরা সহজে সংক্ষেপে বলতে পারো যে একটি বিন্দুতে যখন দুইটি রেখা মিলিত হয় তখন তাকে কোণ বলে। কিভাবে উৎপন্ন হয়? এই যে দুইটা রেখা একটা বিন্দুতে মিলিত হওয়ার মাধ্যমে। এই যে এটা একটা বিন্দু, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে মিলিত হয়েছে একটা বিন্দুতে, তাহলে কোণ উৎপন্ন হয়। হইলো এটার সমাধান। আচ্ছা, কারো যদি এগুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই এই ক্লাসটা তার মানে ভালোভাবে তোমরা দেখোনি। তো এই ক্লাসটা দেখলে এগুলো সহজেই পারবা। চলো সামনে আগাই। তো ছবিগুলা থেকে এই প্রশ্নটা পড়তেছি যে নিচের ছবিগুলোতে কোনো কোণা বা কোণ রয়েছে কিনা তা খুঁজে বের করি। এটা খুবই সহজ, তোমরাও তো দেখলেই পারবা। আমি দুই একটা করাই দিচ্ছি। এই যে দেখো, কোণ কখন বা কোণ বা কোণা বলতে যেটা বোঝায় যে একদম ধারের যে অংশগুলো। তো দেখো তো, এই যে এটা যদি একটা বিন্দু চিন্তা করি, আর এই যে এটা একটা রেখা, এইটা একটা রেখা, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই যে দেখো, আমাদের কোণা অথবা কোণ খুঁজতে বলছে, হয়েছে কিন্তু। আবার এইটা মিশাই ফেলি, যদি অন্যভাবে চিন্তা করি যে এটাই বিন্দু, হ্যাঁ, এই যে এটা একটা রেখা, এইটা একটা রেখা, তাহলে এই যে মধ্যবর্তী ফাঁকা স্থান, এটাকেও তো কোণ বলে। তো এইভাবে তোমরা খুঁজে বের করবা, আরো কয়েকভাবে হবে। আচ্ছা, এই যে দেখো, টেবিলের এই যে কর্নার, এখানেও কোণ। এই যে এখান থেকে এই দিকেও কোণ, এই যে এগুলো ফাঁকা স্থান। তো এই যে টেবিলের কর্নার মানে কোণ। ঘরবাড়ির ক্ষেত্রে তো স্পষ্টতই দেখা যাচ্ছে। এখানে যদি আমরা জানালাতে খেয়াল করি, দেখো, এই যে দেখো জানালাতে এই যে এটা একটা কোণ। তো এরকম মানে অসংখ্য কোণ আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে রিক্সাতে কোথায় আছে আমি দেখাই দিছি। তো এগুলা দেখবা, সহজ। আমরা সামনে কঠিন দিকে আগাই। এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ কথা আছে যেটা তোমাদের জানতেই হবে। দেখো, এইখানে একটা কথা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন কোণের আকৃতি ওই কোণ উৎপন্নকারী রেখা দুইটির দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়, রেখাদ্বয় কতখানি খোলা বা দূরে তার উপর নির্ভরশীল। অর্থাৎ বোঝাচ্ছে যে, চিন্তা করো আমি যদি এখানে একটা কোণ আঁকাই, ধরো এটা 45 ডিগ্রি একটা কোণ। তো এই কোণটা 45 ডিগ্রি বলতেছি, কিন্তু আচ্ছা আমি একটু মিশাই দেই। হুম, তোমরা আশা করি ডিগ্রি চেনো। তো 45 ডিগ্রি কোণ, হ্যাঁ। তো 45 ডিগ্রি কোণ, এখানে যে কথাটা বলতেছে যে কোণের আকৃতি ওই কোণ উৎপন্নকারী রেখা দুইটির উপর সম্পর্ক, মানে রেখা দুইটির উপর নির্ভর না বা সম্পর্কিত না। অর্থাৎ এই রেখাটা যত বড়ই হোক না কেন তাতে সমস্যা নাই, শুধু এই মধ্যবর্তী ফাঁকা যে জায়গাটা তৈরি হচ্ছে এটার উপরই কোণ নির্ভরশীল। অর্থাৎ এই রেখাটা যদি আরো বড় হইতো এরকম, তাতেও কোনো সমস্যা নাই, কারণ আপাতত মানে মূলত এই কোণটা 45 ডিগ্রিই থাকবে। আমরা যদি একটা চাঁদা, আচ্ছা তোমাদেরকে একটু পরেই দেখাবো যে এই কথাটা সত্য কিনা। মানে তোমরা সংক্ষেপে আরেকবার বলে নেই যে, ধরো ওই যে আমরা 90 ডিগ্রি তো সবাই চিনি, এরকম 90 ডিগ্রি হয় না এগুলা। মানে আমি হাত দিয়ে দেখাচ্ছি, কিছুটা খারাপ হচ্ছে। তো দেখো, এই জিনিসটা যে 90 ডিগ্রি, এটার যদি রেখাটা যদি এইরকম না হয়ে যদি আরো লম্বা হইতো, তাতেও এটার ডিগ্রি চেঞ্জ হইতো না, মাঝখানের এই ফাঁকা জায়গাটা একই থাকতো। বুঝছো? তো এই কারণে মানে এই কথাটা বলা যে
রেখা দুইটির দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না। কিসের উপর নির্ভরশীল? শুধু মাঝখানে কতটুকু খোলা বা দূরে তার উপর নির্ভরশীল। দেখো রেখাটা এরকম না হয় যদি এইরকম হইতো শুরুতেই, এই যে একটু বেশি খোলা হইলো না, তাহলে এটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, ধরো 110 ডিগ্রি। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে রেখা দুইটা যতই লম্বা হোক না কেন তার উপর নির্ভর নয়, কিন্তু এই যে যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে, এই ফাঁকা জায়গাটা যত ডিগ্রি এই যে শুরুর অংশতে সম্পূর্ণ জায়গা জুড়েই অত ডিগ্রিই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরো সামনে আগাচ্ছি। দেখো এই ক্লাসটা এগুলার উপর না, তারপরেও তোমাদেরকে এটাই লাস্ট দেখায় দিচ্ছে, এরপরে শুধু ডিরেক্ট সমস্যাতে চলে যাব। কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি। একে এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই ডিগ্রি চিহ্নটা খুবই সোজা, ছোট জিরোর মতো এইরকম। কিন্তু হ্যাঁ, একটা কথা, যে ধরো লেখলা যেমন এক, এটা কি 12 না? তো এরপরে যদি আমি ডিগ্রি চিহ্নটা লিখতে চাই তাহলে কি এইভাবে লিখতে পারবো? উত্তর হচ্ছে না। এটা সবসময় উপরে থাকবে, মানে যে সংখ্যাটা লিখবে তার উপরে থাকবে। যেমন ধরো আমি লিখলাম 50, 50-এর পরে পাশে এইভাবে শূন্য লিখতে পারবো না, মানে ছোট শূন্য লিখলে এটা ডিগ্রি বুঝাবে না। এটা কিভাবে লিখতে হয়? উপরে, সংখ্যার উপরে। যেমন এই যে আমি এখন দেখায় দিচ্ছি, যে এটা যদি 50 হয়, এই যে এরকম উপরে। সেম ভাবে যদি আমি 80 ডিগ্রি লিখতে চাই বা 85 ডিগ্রি, চিন্তা করি যে 85 লিখলাম, এই যে উপরে শূন্য, এটা কিন্তু ডিগ্রি হবে না। আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু হবে না, এটা ভুল। এই যে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, মাথায় রাখিও, ইম্পর্টেন্ট ব্যাপার, মনে রাখিও, আজীবন কাজে লাগবে। এরপরে কিছু কোণ পরিমাপ নিয়ে কথা বলছে। সরি, এগুলো খুবই সোজা, এগুলা খুবই সোজা, তোমরা দেখে নিবা। আমি ডিরেক্ট অনুশীলনী সমস্যায় চলে যাই, তাহলেই মনে হয় ভালো। তারপরেও দেখো এখানে যেহেতু কোণ মাপা শিখাচ্ছে, এটাও দেখায় দিই যে তোমরা জ্যামিতি বক্সে চাঁদা পাবা, সেই চাঁদা দেখলেই বুঝতে পারবা যে এই যে আমরা 1 ডিগ্রি বলি বা 90 ডিগ্রি বলতেছি, সেগুলো কতটুকু চাঁদা থেকে খুব ভালোভাবে আইডিয়া পাবা। 90 ডিগ্রি তো আমরা সবাই চিনি, বাট 1 ডিগ্রি দেখো কত ছোট, এই যে ছোট্ট একটু জায়গা, এই যে এখানে দেখতে পাচ্ছ, মানে এইরকম অনেকটা। 1 ডিগ্রি যদি আঁকাই, ধরো এটা একটা রেখা আর একটা রেখা ওর সাথে লাগো লাগো হয়ে থাকবে, মানে এতটা ছোট। এই যে ধরো এই, বুঝতে পারছো, মানে এতটা ছোট। এখানে 1 ডিগ্রি তাও বেশি হয়ে গেছে, মানে আমি যদি 10 ডিগ্রি আঁকায় দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো এটা একটা রেখা আরেকটা রেখা, এই যে এইরকম হবে, থামো, এই যে এটা হচ্ছে 10 ডিগ্রি, এই যে এতটুক যাতে উৎপন্ন হলো এটাই 10 ডিগ্রি। তো তোমরা চাঁদা ব্যবহার করে খুব সূক্ষ্মভাবে দেখবা, আশা করি বুঝতে পারবা। এটা পড়ে নিবা, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, আর 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে। আচ্ছা, এখানে আমার যে, আচ্ছা ওয়েট, এগুলাতে কিছু নাই। আচ্ছা, এখানে বলছে 50 ডিগ্রি কোণ আঁকি, কিভাবে আঁকাবা? এই যে এইভাবে চাঁদাটা বসাবা, এখানে দেখবা যে 10, 20, 30, 40, 50, এই যে এখানে যায় 50 মিলবে। তো তোমরা কি করবা? এই সোজা বরাবর একটা, আচ্ছা এখানে আমি কালারটা চেঞ্জ করি, তাহলে দেখতে পারবা। দেখো, তোমরা এই বরাবর একটা টান দিবা প্রথমে চাঁদা, মানে টান দেওয়ার পরে এখানে চাঁদাটা বসাবা, বসায় 0 0 তে এভাবে মিলাবা, মানে একদম সোজা ভাবে মিলানোর পরে এখান থেকে দেখবা 10, 20, 30, 40, 50 এইভাবে ঘর কাটা আছে, ঠিক এখানে দেখবা 50 পাবা। তোমার চাঁদা যদি এইভাবে বসাও, তো তারপরে এই যে এইভাবে জাস্ট মিলে দিবা, তাহলে এটা কত ডিগ্রি হইলো? এটাই 50 ডিগ্রি। তো এইভাবে আঁকায় ফেলবা। ও, এখানে শিখাই দিছে, হ্যাঁ, তোমরা এইভাবে আঁকাবা। আচ্ছা, এই প্রশ্নটার সমাধান করে দেই, যে কোনটা কত ডিগ্রি। এই যে একটা লম্ব রেখা অপর একটা লম্ব রেখার সাথে যদি এই যে এরকম মিলিত হয়, তখন মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। অর্থাৎ এই যে একটা লম্ব রেখা, আবার এই যে একটা লম্ব রেখা, এটা যেহেতু এখানে মিলিত হয়েছে, তাই এই কোণটা হবে 90 ডিগ্রি। মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এই দুইটা কোণ তোমার হচ্ছে চাঁদা দিয়ে বের করতে হবে। তবে সম্ভবত এটা আসবে কত, মানে 60 ডিগ্রির মতো হবে। এটা যদি 60 হয় তাহলে এটা 30 হবে, এরকম, বুঝছো? তো তোমরা চাঁদা দিয়ে মেপে নিও, শুধু এটা দেখেই বলা সম্ভব যে এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, যে লম্ব রেখা মিলিত হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ চার্ট, পড়ে নিবা। যে দেখো কোণ আছে, 90 ডিগ্রি হচ্ছে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, আবার 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি হচ্ছে বড়, কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট স্থূল কোণ। আর 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে। আচ্ছা, আমি এত দ্রুত এগুলো আগাচ্ছি কারণ আমি এগুলা একটা ক্লাসে আলোচনা করছি। এই যে এটা ছিল তোমাদের একটা বেশ মজাদার একটা প্রবলেম বলতে পারো। তো মজা করতে করতে চলো সমাধান করি। তোমরা যদি আমার কোন ক্লাসটা ভালোভাবে দেখে থাকো, তাহলে এই ক্লাসটা, মানে এই প্রশ্নটা তোমাদের সমাধান পারা উচিত। তারপরেও চলো আমি নিজে দেখায় দিচ্ছি ভেঙে ভেঙে। পরিমাপ না করে ক, খ, গ, ঘ এবং ঙ কোণগুলোর মান নির্ণয় করি। তো পরিমাপ না করে বলতে বোঝাচ্ছে যে আমরা এখানে চাঁদার ব্যবহার করব না। শুধু আমাদের যে আমরা যতটুকু যেমন জানি, যেমন একটা লম্ব রেখা আরেকটা লম্ব রেখার সাথে যখন খাড়াভাবে মিলিত হয়, অর্থাৎ সোজা দুইটা রেখা যখন এইভাবে থাকে, তখন মধ্যবর্তী যে কোণটা হয় সেটা 90 ডিগ্রি। তো এই ধরনের যে যুক্তিগুলো আমরা জানি ওইগুলা ব্যবহার করেই আমরা এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্ন সমাধান করতে আরো যে যুক্তিগুলো লাগতে পারে, যে সোজা একটা রেখা, এই রেখাটা যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে 180 ডিগ্রি। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো হ্যাঁ, চলো শুরু করি। ক নাম্বার কোণ, এই যে দেখো তো, বলতে বলতে এটা কাজে লাগতেছে। আচ্ছা, এই যে এই অংশটা দেখো তো, এটা একটা সোজা রেখা না? দেখো, পুরাটা তো একটা সোজা রেখা। আশা করি বুঝতে পারতেছো। তারপরে আমি হাইলাইটার দিয়ে দেখাই দিচ্ছি। হুম, এই যে আমি এই রেখাটার কথা বলতেছি, এই যে সম্পূর্ণ এই রেখাটা দেখতে পাচ্তেছো, এটা একটা এইরকম সোজা রেখা না? তাহলে বলতেছে যে সেই রেখার মধ্যে দুইটা কোণ বের হয়ে গেছে, মানে এই রেখা সম্পূর্ণটা মিলে 180 ডিগ্রি, কিন্তু এটার মাঝে আবার হচ্ছে একটা কোণ বের হয়ে গেছে। মানে এখন এটা একটা কোণ, এটা একটা কোণ। কারণ কি দেখো, এটা একটা মিলিত বিন্দু, এই রেখা আর এই রেখা এখানে মিলিত হয়েছে। কিন্তু পাশের জন তো এও বলতে পারবে যে এই যে আমি একটা রেখা, এই যে এ একটা রেখা, তো এইটা মিলেও তো একটা কোণ হচ্ছে, মানে এইটা মিলে একটা কোণ, আবার এইটা আর এইটা মিলে একটা কোণ হচ্ছে। এই যে মধ্যবর্তী ফাঁকা জায়গা তৈরি করছে। তো দুইটা কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি হতে হবে আমাদের। তাহলে চলো, এখন বলে দিচ্ছে দেখো, যে দুইটা মিলে 180 ডিগ্রি হতে হবে, তার এই কোণটা 60 ডিগ্রি। তো দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো একটা যদি 60 হয়, তার মানে বাকিটা 180 থেকে 60 যদি আমরা বাদ দেই, তাহলেই তো পেয়ে যাচ্ছে। তাহলে কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি। তার মানে ক নাম্বার কোণটা 120 ডিগ্রি। প্যানিক করো না, জাস্ট দেখো যে সম্পূর্ণ একটা রেখা, এই রেখাটা যে কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর সেটার যদি এই অংশটুকু আমাদের বলেই দিয়ে থাকে যে 60, আর পুরাটা মিলে যেহেতু 180 ডিগ্রি সম্পূর্ণটা মিলে, তাহলে এটা যদি 60 হয় তাহলে আমরা 180 থেকে 60 বাদ দিয়ে দিব না, কারণ এতটুকু হিসাব তো আমরা পেয়ে গেছি। এই কোণটুকু কতটুকু সেটা তো পেয়ে গেছি, বাদ থাকলো শুধু এই অংশটুকু। তাহলে সেই অংশটুকু 120 ডিগ্রি। কেউ না বুঝে থাকলে ভিডিওটা আবার একটু আগে টেনে নিয়ে যে আবার শোনো, আশা করি বুঝতে পারবো। তাহলে এটা পেয়ে গেলাম, 120 ডিগ্রি। এবার খ নাম্বার। আচ্ছা দেখো তো, আমি এই জিনিসটাই দেখাইছি না কিছুক্ষণ আগে, যে একটা সোজা রেখা আরেকটা সোজা রেখা যখন এইভাবে মিলিত অবস্থাতে থাকে, তখন এটার মধ্যবর্তী যে কোণ সেটা হয় 90 ডিগ্রি। এইভাবেও হইতে পারতো, কিন্তু এইদিকে একটা গেছে, এইদিকে আরেকটা গেছে, তখন কি হইতো? এটা এটাও 90 ডিগ্রি, আবার এই অংশটুকু এটাও একটা 90 ডিগ্রি। কিন্তু দেখো তো, আমাদের এই ঘটনা তো মিল থাকতেছে যে যখন এইরকম হচ্ছিল। সরি, একটু, হ্যাঁ, এই যে দেখো তো, মানে এটা সোজা রেখা, চিন্তা করো। আমি আচ্ছা আরেকবার চেষ্টা করি, লাস্ট। আচ্ছা, কিছুটা হয়েছে, এটাও 90, এটাও 90, কিন্তু এই পুরাটা কি দেখো তো, একটা মানে সম্পূর্ণটা একটা সোজা টান ছিল না? তার মানে তো পুরাটা মিলে 180 হওয়ার কথা ছিল, তাই না?
এখন তুমি হচ্ছে 90 আর 90 যোগ করো। এটা যে 90 এটাও 90 ছিল। এই দুইটা যোগ করো তো। দেখো 180 হবে। তার মানে আমাদের সবকিছু ঠিকই হচ্ছে। তো খ নাম্বারটা দেখো, এই যে একটা সোজা রেখা আর এই যে আরেকটা রেখা চলে যাচ্ছে। ওইটা আমি এটা হাইলাইটার দিয়ে দেখাই। যে এই যে একটা সোজা রেখা আবার এই যে আরেকটা সোজা রেখা চলে গেছে, তাহলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে বলো? 90 ডিগ্রি। গুড, তোমরা পারতেছো, আমি বুঝতেছি। এখন চলো গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। দেখো তো, এখন ওই একই মানে জাস্ট এই ক্ষুদ্র অতটুক দিয়েই সব সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই ধৈর্য হারা হয়েও না, মনোযোগ দিয়ে দেখো। এই কোণটাকে বের করতে হবে। তো এই কোণটাকে কিভাবে বের করব? এই যে দেখো তো, এই কোণটা আমরা না জানি, কিন্তু আমরা এই সম্পূর্ণ কোণটুকু জানি না। এই যে এই অংশটুকু তো আমরা জানি, তাই না? এই অংশটুকু কত ডিগ্রি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরছো, 90 ডিগ্রি। কারণ এই যে একটা সোজা সরল রেখা, এই যে আরেকটা সোজা সরল রেখা, দুইটা মিলে 90 ডিগ্রি। তো এখন আমাদের সম্পূর্ণটা চায়নি, এইটা থেকে একটা অংশ চাইছে, এই যে এই অংশটুকু চাইছে। তো এই অংশটুকু কত সেটাও আমরা বের করতে পারবো, কারণ অপর যে অংশটুকু সেটা আবার বলে দিছে যে এই অংশটুকুর মান হবে এই যে 20 ডিগ্রি। তাহলে সম্পূর্ণটা মিলে যদি 20 ডিগ্রি হয়, সরি 90 ডিগ্রি হয়, সেখান থেকে এই যে এই 20 ডিগ্রি অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে এই অংশটুকু পেয়ে যাব না। মানে আমরা এখন এই অংশটুকুকে আমাদের হিসাবে নিব না। তাহলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। করলাম বিয়োগ। তাহলে 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করলে থাকে 70 ডিগ্রি। তাহলে গ নাম্বার প্রশ্নটার উত্তর আমরা সহজেই পেয়ে গেলাম, সেটা হচ্ছে 70 ডিগ্রি। এবার ঘ নাম্বার চলো চেষ্টা করি। দেখো, এটা 70 ডিগ্রি পেয়ে গেলাম। এখন ঘ নাম্বারটা বের করার চেষ্টা করি। তো ঘ নাম্বার কিভাবে পাইতে পারি? আচ্ছা দেখো, এই অংশটুকু যদি, আচ্ছা তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দেখায় রাখি, অন্যভাবেও বুঝাই দিব, বাট এটা দেখো, এটা এক ধরনের কোণ। মানে একটা সোজা সরলরেখা আরেকটা সোজা সরলরেখা যদি ছেদ করে পরস্পর মানে এইখানে এই কোণটার নাম হচ্ছে, তোমরা লিখে নিও, বিপ্রতীপ কোণ। এখন বিপ্রতীপ কোণটা একটু জটিল আছে, বাট তাও দেখো তোমরা বোঝো কিনা, আমি বোঝানোর চেষ্টা করি একটু। একটা রেখা থাকবে, আরেকটা রেখাও এভাবে ছেদ করবে। ছেদ করবে মানে একে অপরকে কাটবে। ব্যাপারটা এরকম যে ধরো এইটা মানে ছেদ করা, মানে একে অপরকে স্পর্শ করে ভেদ করে চলে গেছে। আর যদি এইরকম হয়তো এটা একটা রেখা, এটা একটা রেখা, তাহলে কিন্তু দুইজন কিন্তু ছেদ করেনি, অর্থাৎ এদের মাঝে কোনো কোণ উৎপন্ন হয়নি। তো যদি ছেদ করে সেক্ষেত্রে তখন কি হবে? তখন এই যে এইটা একটা কোণ, দেখো চারটা কোণ উৎপন্ন হয়েছে। এটা একটা, আমি লিখেও দিচ্ছি, সমস্যা নাই। দেখো, এটা ১ নাম্বার কোণ, এটা ২ নাম্বার, এটা ৩, এটা ৪। তাহলে ১ নাম্বার কোণ কোনটা? এই যে মনোযোগ দাও। যে এই বাহুটা আর এই বাহুটা, অন্য কালার নিতে হবে, দুঃখিত। এই বাহু আর এই বাহু, এই ২ টা মিলিত হয়েছে এই বিন্দুতে। সেই কারণে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এইভাবে যদি এবার এবার এই দিক থেকে চিন্তা করো যে এই বাহু আর এই বাহু, এই ২ টা মিলিত হয়েছে এই বিন্দুতে, তাই এখানে আরেকটা কোণ পাইলাম। মানে বাহু শেয়ার করেও কোণ উৎপন্ন করা যায়। যেমন আমরা কিছুক্ষণ আগে এইটা যখন দেখলাম যে পুরোটা 180 ডিগ্রি হচ্ছিল, মাঝখানে আরেক ভাই চলে আসছে। এসে কি হচ্ছে? যে দেখো, এইটা একটা আলাদা স্বতন্ত্র কোণ, এইটা একটা আলাদা কোণ। মানে এই কোণটা হচ্ছে এতটুক নিয়ে, আবার এই বাহুটা সবার জন্যই মানে মিল একই। আর এই বাহুটা সহ, ওই মিলের বাহুটা সহ, এই যে পাশের এই বাহুটা, এটা মিলেও একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো আশা করি বুঝতেছো। তার মানে এই যে কোণগুলা উৎপন্ন হচ্ছে, এইখানে এখন ঘটনাটা দেখো, যে বিপ্রতীপ কোণের বিশেষ বৈশিষ্ট্য, যে বিপ্রতীপ কোণ হইলে এই কোণ আর এই কোণ সবসময় সমান। মানে এটা যদি ১০ ডিগ্রি হয় এটাও ১০, এটা যদি ২০ হয় এটাও ২০। মানে বিপরীত কোণগুলা সমান হবে, অর্থাৎ এই ৪ এর সাথে আবার ২ এর মিল হবে। মানে এটা যদি হয় ১০০ ডিগ্রি, তাহলে এই কোণটাকেও ১০০ ডিগ্রি হতে হবে। আর সম্পূর্ণটা মিলে হবে ৩৬০ ডিগ্রি। বোঝা যাচ্ছে? মানে এই দেখো, এই হিসাবটা থেকেই ধরি যে এই কোণ যদি ১০০, একটা কোণ যদি দেওয়া থাকে, আমরা বাকি সব কোণ বের করতে পারবো। চলো একটা ফ্রেশ ভাবে দেখি, নতুন ভাবে, হ্যাঁ? কোণটার নাম মনে রেখো, বিপ্রতীপ কোণ। আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। দেখো, আমি কি বললাম? একটা কোণ বলে দিলে সব বের করতে পারবো।
তো আমাদের বলে দিছে এই কোণটার মান 80 ডিগ্রি। ঠিক আছে? তো এই কোণটার মান যদি 80 হয়, আমি কি বললাম, ঠিক এই কোণের বিপরীতে যে কোণ আছে তার সাথে সমান হবে না? তার মানে এই কোণটাও হতে হবে 100, সরি 100 না, এই যে 80 ডিগ্রি। এটা যদি 80 হয়, এটাও হবে 80। তাহলে এটাও 80 ডিগ্রি। আচ্ছা, এই এখন বাকি থাকলো এই দুইটা। তো সম্পূর্ণটা মিলে একটা বৃত্ত, মানে একটা বিন্দুতে 360 ডিগ্রি উৎপন্ন হয়। এই যে একটা বিন্দু, এই সম্পূর্ণটা মিলে যে যত কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। বড় হতে হতে শিখবা। তাহলে আমাদের যেটা কাজ, যে 80-80 পেয়ে গেছি, মানে এই অংশ আর এই অংশ আমরা হিসাব পেয়ে গেছি। 80-80 হয় 160। তাহলে 160 বাদ দিয়ে দিব। কেন বাদ দিচ্ছি বলতেছি। 0, 0, 2, মানে আর 200 বাকি থাকলো। তুমি এখন দেখো তো আমি কেন বাদ দিচ্ছিলাম। যে আমাদের একটা কোণ দেওয়া ছিল, এই কোণ পাওয়া মানে এর বিপরীত কোণটাও সমান। আচ্ছা, আবার যখন এটার কথা চিন্তা করব, তখন এই কোণ যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রিই হবে। বুঝতেছো তোমরা? তাহলে আমি যেটা করতেছি, যে একটা কোণ পাইছিলাম, এইটা সমান এই কোণটা, এই কারণে 80, এটাও 80, এটাও 80 লিখে ফেললাম। এখন এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে বাকি অংশটুকু, এই যে মোট থেকে যখন আমরা বাদ দিব তখনই তো পেয়ে যাব, তাই না? তো আমরা জানি যে সম্পূর্ণটা মিলে আবার 360 হতে হবে। তো 360 থেকে এদের অংশটুকু বাদ দিলাম, দিয়ে 200 থাকলো। 200 কি কেউ একা নিতে পারবে? না, সমান সমান ভাগ করে নিতে হবে। তাহলে এই 100, এই 100। বোঝা গেল? তো আমরা এইখান থেকে এইটাতে আসি। দেখো কত সহজে করতে পারো। ঘ নাম্বারটা কি হবে? দেখো তো, এইটা একটা রেখা না? এই যে এটা একটা রেখা, আবার এইটা আরেকটা রেখা, মানে পরস্পর এইভাবে ছেদ করে গেছে, দেখো, তাই না? তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? সেম 40 ডিগ্রি হবে। বোঝা গেল? মানে এটা যদি 40 হয়, এটাও 40ই হবে। খুবই সহজ। আচ্ছা, এখন আরেকটা অন্যভাবে চেষ্টা করি, চলো। এটা তো বিপ্রতীপ কোণ বুঝাইলাম এতক্ষণ। কোন সহজ ব্যাপার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, না জটিল হইলো তা জানি না, তবে নতুন একটা কিছু শিখলা, এটাই হচ্ছে কথা। এটা কি ছিল? বিপ্রতীপ কোণ। আচ্ছা, চলেন এখন অন্য কোনো ভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখেন তো, যে এটা যদি একটা সোজা সরল রেখা চিন্তা করি, তাহলে এই অংশটুকু টোটাল কত কোণ সৃষ্টি হবে? খুবই সহজ কথা, 180 ডিগ্রি। মানে একটু বাঁকা ভাবে থাকলেও এটা তো সরল রেখা, তাই না? তার মানে, আমি এই যে এই অংশটুকুর কথা বলতেছি, যে এইটা যদি আমাদের কোণ হয়, এই যে এইটা যদি আমাদের রেখাটা হয়, আর এই সম্পূর্ণটা মিলে কত ডিগ্রি হবে? এটা 180 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি এই এই লাইনটা নিয়ে বলতেছিলাম, যে 180 ডিগ্রি যদি সম্পূর্ণটা হয়, সেখানের আবার এই অংশটুকু বলে দিছে যে এই অংশটুকু 40 ডিগ্রি। তো আমার কথা হচ্ছে, এতটুকু যদি আমরা বাদ দিয়ে দেই হিসাব থেকে, তাহলে এই অংশটুকু কতটুকু হবে? 140 ডিগ্রি। কেন 140 ডিগ্রি হলো? কারণ এই সম্পূর্ণটা মিলে হতে হবে 180 ডিগ্রি। সেখানে এই অংশটুকু যদি 40 হয়, তার মানে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি হিসাব থেকে, কারণ এটা তো আমাদের চাইনি, এটা দেয়াই আছে। এই যে নাম্বার কোনটা বের হয়ে যাচ্ছে, এতটুক, তাহলে কতটুক? মানে দুইটা মিলে তো 180 আমাদের হতেই হবে। তো এখানে যদি 40 দেওয়া থাকে, সেই 40টুকু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা এই অংশটুকু পাবো, তাই না? এটাই বুঝালাম এতক্ষণ। তো 180 থেকে 40 যখন আমরা বাদ করব, তখন 140 ডিগ্রি পাবো। এটা একটা মাধ্যম গেল। এখন দেখো, এটা 140 ডিগ্রি পাইলাম, আর এটা তো খুব সহজেই পাইছিলাম বিপ্রতীপ কোণ হিসেবে, যে এটা যদি 40 হয়, এটাও হবে 40। বোঝা গেল? আর এটা যেহেতু 140, এটাও হবে 140। আচ্ছা, মেলে কিনা দেখাই। এটা 140 আর এটা 140, দুইটা যোগ করি। 0, এটা কিছু না, তোমরা আবার বুঝতে ভুল করবা, এতটুকু কিছু না। আচ্ছা, দেখো এটা হচ্ছে 280। তাহলে আমি বলছিলাম সম্পূর্ণটা মিলে 360 ডিগ্রি হতে হবে। তো 360 থেকে 280 বাদ দেই, 16-র মধ্যে থেকে 8 বাদ দিলে 8, হাতে রেখে এখানে 0, তার মানে 80। তাহলে 80 হইতে হবে। দেখো তো, এটা যদি 40 হয়, এটাও 40 হবে না? আমি 40-40-এ 80, সব মিলে কি মিললো 360 ডিগ্রি? এটাই বুঝাচ্ছিলাম এতক্ষণ। তো আমরা এই যে সরল কোণ যেটা দিয়ে করলাম আর কি, যে
এইটা মিলে এটা যদি 40 হয়, তাহলে এই অংশ থেকে 180 থেকে বাদ দিলে বাকিটা এটা, ওইভাবে না চিন্তা করে কিন্তু অন্যভাবেও বের করতে পারতাম। কিভাবে? সেটা ওই যে বিপ্রতীপ কোণ দিয়ে, যে এটা যদি 40 হয় তাহলে এটাও 40, তাহলে এটা 40 40 80 পেয়ে গেছি, তাহলে এই দুইটা মিলে বাকি অংশটুকু, তো 40 40 80 পাইছি, 360 থেকে যদি 80 আমরা বাদ দেই তখন আমরা পাইতাম 280। এই 280 আবার দুই জনের মধ্যে ভাগ হয়ে যাইতো, তার মানে এ পেত 140, আবার এই কোণটা হয়তো 140, কারণ দুইটা যেহেতু সমান হতে হবে। বুঝছো? তোমরা পারলে অনেক ভাবে করতে পারবা, বুঝছো? আশা করি বুঝছো। তবে যদি এই অংশটা একটু জটিল মনে হয় আবার দেখবা, কিন্তু এই অংশটা কেউ বাদ দিয়ে যেও না, কারণ এটা তোমার জ্যামিতির একদম মানে ভিত্তির একটা জায়গা, যে তুমি কোণগুলা কিভাবে কোথায় পরিমাপ করে বুঝে বুঝে করতে হয়, এটা বুঝে মানে তোমাদের বুঝে আসা খুবই জরুরি। তো হইলো, আশা করি এই পেজে আর কোনো ঝামেলা নাই। এই যে এগুলো তোমরা নিজেরাই পরিমাপ করবা। দেখো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এই যে একটা সরল রেখা, এই যে আর একটা সরল রেখা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা কত মেপে নিও? এটা 180 ডিগ্রি। দেখো সোজা একটা টান, সোজা একটা টান হইলে মধ্যবর্তী যে কোণ সেটা হয় 180 ডিগ্রি। এখন সেটা যেদিকে টান হোক, এইভাবে থাকুক বা এইভাবে থাকুক বা ধরো এইভাবে থাকুক, এই যে এটা হবে 180 ডিগ্রি। বুঝছো? এই যে এটার কথা বললাম, এটা 180 ডিগ্রি। বাকিগুলা চাঁদা দিয়ে মেপে নিও। এটা তেমন কোনো প্রশ্ন না, এটাও না। আচ্ছা, একটি রেখা অপর একটি রেখার উপর লম্বভাবে মিলিত হলে এরা একে অপরকে সমকোণে ছেদ করে। এটা পড়ে নিও। আমি এটাই এতক্ষণ বলতেছিলাম যে একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন, মানে কখন লম্ব হবে? যখন এরা পরস্পরকে সমকোণে ছেদ করবে। অর্থাৎ লম্ব আমরা তখনই বলতে পারবো যখন মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তোমরা এগুলা আহ দেখবা, এগুলা খুব বেশি কঠিন না, খুবই সহজ, এ কারণে আমি দেখাচ্ছি না। 1 নং চিত্রে কোন রেখা দুইটি পরস্পর লম্ব? এই যে দেখো, ঝ ছ যে রেখাটা, এটা এইভাবে চিন্তা করো, আর ও ক এইভাবে গেছে না, মানে এই যে এইটা আর এইটা এরা পরস্পর লম্ব বা এইদিকেও লম্ব হচ্ছে। বুঝছো? মানে যখনই তুমি এইরকম পাবা যে একটা সোজা সরলরেখা আরেকটার সাথে ছেদ করছে, তাহলে এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা, এখানে একটা, মানে এগুলো সব 90 ডিগ্রি করে। মানে সেটা যে পর্যায়ে হোক, যেমন এখানে কোথায় দেখো, এই যে এটা একটা রেখা, এটা ছেদ করছে, তো এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখানেও একই ঘটনা, এটা 90 ডিগ্রি, মানে এই অংশটুকু আর কি, এই অংশটুকু 90 ডিগ্রি, আবার এই অংশটুকু 90 ডিগ্রি, এই অংশটুকু 90 ডিগ্রি, এইরকম। 2 নং চিত্রে কোন রেখা দুইটি সমান দূরে? এই যে দেখো, কোন রেখা দুইটা সমান দূরে, তাই না? এই যে দেখো, এই রেখা আর এই রেখা সবসময় সমান দূরে, এদের মাঝে দূরত্ব সবসময় সমান। এখানে তোমাদের ছোট্ট একটা এক্সট্রা কনসেপ্ট আছে, যে সমান্তরাল রেখা, এটা তোমরা পড়ে নিবা, যে দুইটা রেখা যদি সর্বদা একে অপরের থেকে সমান দূরত্ব থাকে তখন তারা সমান্তরাল হয়। তার মানে আমাদের দুইটা রেখা হতে হবে যাদের সব সময় এই মাঝের দূরত্বটা সমান হবে সব সময়। এরকম আমরা কোথায় দেখছি বলতো? রেল লাইনে। রেল লাইনে কি হয়, দেখবা যে এইটা একটা সাইড, মানে যেখানে রেলগাড়ি চলে, এইটা একটা সাইড, মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান, সব সময় সমান। তার মানে রেল লাইনের যে ধারটা আমরা দেখি, এইটাকে সমান্তরাল রেখা বলতে পারবো আমরা। তাহলে সমান্তরাল রেখার বৈশিষ্ট্য কি? দুইটা রেখা এমন হতে হবে সর্বদা, মানে সব সময়, তো একে অপর থেকে সমান দূরত্ব থাকতে হবে সব সময়। তো দেখো আমি এরকম সোজা দেখাচ্ছি, শুধু সোজা না, এরকম বাঁকাও হইতে পারে, এতটুকুর মাঝেও দূরত্ব যা, এতটুকুর মাঝেও তাই। তাহলে এই যে এই রেখা আর এই রেখা, মানে 1 নাম্বার রেখা 2 নাম্বার রেখা, এদেরকে আমরা সমান্তরাল রেখা বলতে পারি। এটা দেখে নিবা, খুবই সহজ কথা। চলো অনুশীলনীর দিকে আগাই, এগুলোতে তেমন কিছু নাই, এগুলো তোমরা পারবা, বুঝছো? এই কারণে আমি দেখাচ্ছি না। চলো এই যে অনুশীলনীর প্রশ্নটা সমাধান করাই দিই।
এটার জন্য এত কথা বললাম। দেখি পারি কিনা। হ্যাঁ, চলো আসলেই তো। আচ্ছা, এটা বলছে চাঁদা ব্যবহার করে কোণগুলা মাপবা। তো চাঁদা বসাবা, জাস্ট এই বিন্দুতে বসাবা, বসায় উল্টা দিক থেকে দেখবা, হ্যাঁ? এটা সম্ভবত 30 ডিগ্রির ওইদিকে হবে। তোমরা তারপরে মেপে দেখো কতটুক হয়। আর এটা দেখো, এই সোজা থাকলে 90 ডিগ্রি হইতো। যেহেতু এই দুইটা সোজা না, তার মানে এটা 90 ডিগ্রি এর চেয়ে বেশি। মানে যেহেতু এতটুক আরো এক্সট্রা চলে গেছে, তার মানে এখানেও কোনো কোণ আছে। অর্থাৎ আমার গেস এইটা হচ্ছে 120 ডিগ্রির মতো হবে। তোমরা চাঁদা ব্যবহার করে দেখে নিও। নিচের কোণগুলির নামকরণ করি। এটা সবার আগে করি, তো বলো তো এটা কি কোণ? সরল কোণ। কারণ কি? 180 ডিগ্রির সমান একটা সোজা সরল রেখায় তো সরল কোণ, তাই না? তাহলে এটা হচ্ছে সরল কোণ। আচ্ছা, এখন আমরা ক নাম্বার থেকে শুরু করি। দেখো, এটা 90 ডিগ্রি এর চেয়ে বড়। আবার 180 ডিগ্রি হলে এই সোজা হইতে হতো পুরাটা। এই যে যেমন এটা হচ্ছে সরল রেখা, আর এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। তো এখানে যেটা বলতেছে যে ক নাম্বারটা কত ডিগ্রি। তো দেখো, 180 ডিগ্রি এর চেয়ে ছোট, এটা বুঝতেছি। আবার দেখো তো, এটা 90 ডিগ্রি হলে এই সোজা হইতো না, এই দাগটা, এই দাগটা। তা তো না, তার মানে এতটুকু এক্সট্রা আছে। তার মানে 90 ডিগ্রি এর চেয়ে বেশি, কিন্তু আবার 180 ডিগ্রি এর চেয়ে কম। তাহলে এমন কোণের নাম কি ছিল বলো তো? যারা প্রথম ক্লাস করছো আশা করি ঝটপট পেরে গেছো অলরেডি। এটা হচ্ছে ছিল স্থূলকোণ। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এটা কি কোণ? দেখো, এটাকে যদি চিন্তা করি, এইটাও এই স্থূলকোণই হবে। এই সোজা যদি হইতো, না 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 না, এটা তোমাদের একটু দেখতে হবে। তবে এটা স্থূলকোণই হবে। মানে এটা 90 ডিগ্রির চেয়ে একটু বড় হবে, খুব বেশি বড় হবে না। কারণ এইদিকে একটু বাঁকানো তো। মানে ধরো 90 ডিগ্রি এই সোজা থাকলে হয়ে যাইতো সম্পূর্ণটা 90 ডিগ্রি, কিন্তু এই যে একটু বেশি আছে না, আমি দেখেই বুঝতেছি। আবার 180 ডিগ্রির চেয়ে ছোট, তাই না? তাহলে কি? স্থূলকোণ। দেখো, এগুলো কিন্তু পারতে হবে। মানে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, 90 ডিগ্রি এর চেয়ে 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে, 90 ডিগ্রি এর চেয়ে বড় আবার 180 ডিগ্রি এর চেয়ে ছোট তাহলে স্থূলকোণ বলবে, আবার 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলবে। আর আরেকটা কোণ কি শিখালাম? বিপ্রতীপ কোণ। এভাবে দুইটা রেখা সেট করবে, তখন চারটা কোণ পাবো। এই চারটা কোণের মধ্যে এই কোণের সমান এই কোণ হবে, আবার এই কোণের সমান এই কোণ হবে। খুবই গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে খুবই কাজে লাগবে। আচ্ছা, গ নাম্বারটা কি কোণ? সরল কোণ। তোমরা আশা করি এটা আমার চেয়ে ভালো জানো। সরল কোণ। আচ্ছা, এই কোণটা কি? এটা দেখেই বোঝা যাচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন? 90 ডিগ্রি এর চেয়ে ছোট, দেখেই বোঝা যাচ্ছে। বিশ্বাস না হলে তোমরা অনেকগুলা সূক্ষ্মকোণ আঁকায় প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের এগুলো দেখেই তোমরা বুঝতে পারবা। চলো, এখন বলতেছে লুকায়িত কোণগুলি বের করি। লুকায়িত মানে আমরা যা যা জানি ঠিক ওইগুলো ব্যবহার করে কোনটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? যে দেখো, এটা কি হয়েছে? একটা রেখা, সোজা সরল রেখা, আরেকটা সরল রেখা। হয়নি আমার এটা, সরি, দুঃখিত। আচ্ছা, তোমাদের 1 মিনিটের ব্রেক হয়ে গেল এই ফাঁকে, যেহেতু একটু এলোমেলো হয়ে গেছিল। দেখো, তাহলে কি? এই যে এটা যেটা এটা কিন্তু সমাধান করতেছি, যে একটা সোজা সরল রেখা আর একটা সরল রেখা, তাহলে মধ্যবর্তী কোণ সব মিলে কত হবে? 90 ডিগ্রি। একই জিনিস কিন্তু বারবার আসতেছে। এর মধ্যে আবার এরা দিয়েই দিছে যে এতটুক, মানে মানে 90 ডিগ্রির মধ্যে দুইটা ভাগ করছে। তো সেই ভাগের এই অংশটুকুকে আবার বলে দিচ্ছে যে এটা 35 ডিগ্রি। তো সম্পূর্ণটা মিলে যদি 90 হয়, আর এটা যদি 35 হয়, এই 35কে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটুকু পাবো না। তো চলো 90 থেকে জাস্ট বাদ দিয়ে দিই 35কে। 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। হাতে কত থাকবে? 1। সেই হাতের 1 এখানে দিয়ে দেবো, তাহলে 4। 9 থেকে 4 বাদ দিলে 5। তাহলে ক নাম্বার কত হবে? 55 ডিগ্রি। 55 ডিগ্রি কতটুকু বুঝছো? এই যে এই অংশটুকু, আর এই অংশটুকু তো দিয়েই দিছে। আচ্ছা, যদি বিপ্রতীপ কোণের ওইটা বুঝে থাকো, তাহলে এটা তোমরা খুবই সহজে পারবা। তারপরেও আমি করাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। বিপ্রতীপ কোণ ছাড়া করাই দিচ্ছি, তারপরে বিপ্রতীপ কোণ সহ করাই দিব, হ্যাঁ? দেখো,
শুধু তুমি সরল কোণ চেনো তাহলেও হবে। যে সরল কোণ কি, এই যে এরকম এখানে এই যে এই রেখাটা নিয়ে কাজ করতেছি, এটা এইভাবে আছে না? তো এই সম্পূর্ণটা মিলে কত হবে? 180 ডিগ্রি হবে না? মানে এই 30 আর এই অংশটুকু মিলে সব মিলে কত হবে? 180 ডিগ্রি। তার এই অংশটুকু বলে দিছে, যে এই অংশটুকু আমরা জানি ভাই সেটা কত? 30। তাহলে আমরা ওই 30কে বাদ দিয়ে দিলেই আমরা এই অংশটুকু সব পাবো না? এই যে আমি যেটা বলতে চাচ্ছি, যে ওই অংশটুকু যদি বাদ দেই তাহলে আমরা এই অংশটুকু পেয়ে যাব না? এই এই অংশটুকু, হ্যাঁ পেয়ে যাব। তো চলো সেইভাবেই করি, যে 180 সম্পূর্ণটা ছিল 180, এতটুক 30 সেটা বাদ দিচ্ছি, তাহলে আমরা পাবো 150 ডিগ্রি। খুব সহজ কিন্তু, 150 ডিগ্রি হইল। আচ্ছা, এখন দেখো এতটুক তো 150 হইলো, কিন্তু আবার চিন্তা করো তো, এটা একটা সরল রেখা না? দেখো তো, এই যে এইরকম এটা একটা সরল রেখা না? এই সরল রেখাটার মধ্যে আবার দেখো মিশায়ে দিচ্ছি, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম যে এটা 30 হয়েছে, মানে এই সম্পূর্ণটা মিলে 180 ছিল, এটা 30, সেই অংশটুকু বাদ দিলাম, তাহলে আমরা এই অংশটুকু পেলাম। কিন্তু আবার এইখানে দেখো, এই রেখাটার ঘটনা দেখো, এটা এই রেখা, তাহলে আবার এই অংশটুকু মিলে সব মিলে 180 হবে না? তো এইটা মিলে যদি সব মিলে 180 হয়, সেই অংশটুকুর যদি এই অংশটুকু আমাদের বলেই দেয় যে এটা, মানে আমরা যেহেতু পেয়ে গেছি যে এটা 150, মানে 180, এই সম্পূর্ণটা মিলে ছিল 180, তাহলে ধরো আমরা এই অংশটুকু জানি যে এই অংশটুকু কত ডিগ্রি? 150 ডিগ্রি। আর এই পুরাটা মিলে কত ছিল? 180 হওয়ার কথা। তাহলে এটা যদি 150 হয়, এই অংশটুকুকে যদি আমরা বাদ দেই, কেটে ফেলে দেই, তাহলে কি এই অংশটুকু যা থাকবে সেটাই 180 থেকে 150 বিয়োগ দিলেই সেই অংশটুকুই না? অর্থাৎ 30 ডিগ্রি। 180 থেকে 150 বাদ দেই, 80 থেকে 50 বাদ দিলে কত হয়? 30 না? তাহলে এই যে এটা হবে 30 ডিগ্রি। আবার ওই একইভাবে এটা চিন্তা করো তো, যে এই অংশটুকু, যে এই যে এটা যদি সোজা রেখা হয়, তো এই সম্পূর্ণটা মিলে কত পাবো আমরা? 180 হওয়ার কথা। সেটার আবার এই অংশটুকু দিয়ে রাখছে, এই যে এতটুকুর কথা বলছি, যে এটা 30 বলেই দিছে। তো এটা যদি 30 হয়, তাহলে শুধু এই অংশটুকু ওই যে 150 ডিগ্রি হবে। এখন দেখো, আমি তোমাদেরকে যে একটা এক্সট্রা জিনিস শিখালাম, যে বিপ্রতীপ কোণ, সেটা কি এমনি শিখাইছি? না। এটা তো বুঝছো আশা করি, শুধু সরল কোণ দিয়ে সব বের করে ফেললাম। কিন্তু বিপ্রতীপ কোণেরটা দিয়ে দেখো আরো কত সহজে তোমরা পারতে পারো। যে এটা যদি 30 হয়, তো বিপ্রতীপ কোণের কি বিপরীত কোণগুলো সমান না? এটা 30 হলে এটা কত হবে? এটাও 30 হবে। তো 30, আমরা কিন্তু 30ই পাইছিলাম। তো দুইটা মিলে দেখো, এটা 30 আর এটা 30, দুইটা যোগ করি, 60 ডিগ্রি। তো এই অংশটুকুর কাজ শেষ, এই অংশটুকুর কাজ শেষ, বাকি বাদ থাকলো এই অংশ, এই অংশ, এরা কিন্তু সমান। কিন্তু এই সম্পূর্ণটা মিলে আমরা কত জানি? 360 না? তাহলে 360 থেকে এই 60 যদি বাদ দেই, দেখো 300 পাচ্ছি। 300 কি কারো একার, এর বা এর না, এদের দুইজনের মিলে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দেই 300 কে, দেখো তাহলে আসবে 2 1 2, মানে এটা 150 আসবে। তাও করে দেখাচ্ছি ভাগটা। 3 থেকে 2 বাদ দিলে 1, 0 0, এটা 2 দিয়ে 50 বার হবে। তাহলে কত হইলো? 150। তাহলে এই একটা কোণ 150 ডিগ্রি, আবার এইটাও 150 ডিগ্রি। আশা করি তোমরা বুঝছো। না বুঝলে ভিডিওটা ব্যাক গিয়ে আবার দেখবা। আচ্ছা, নিচের কোণগুলি পরিমাপ করে লিখি। খুবই সহজ। প্রথমে দেখো, প্রথমে এই অংশটুকু আমি তোমাকে দেখাতে বলবো, যে পরিমাপ করে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, এইটা যদি সম্পূর্ণটা থাকতো, তাহলে এই সম্পূর্ণটা অংশ মিলে কত হইতো? 180 ডিগ্রি। আবার বলে দিচ্ছে যদি থাকতো, তখন এই অংশটুকুর মান হইতো 30 ডিগ্রি। তো এইটা যদি 30 হয়, তাহলে বাকি অংশ কি, এই অংশটুকু যা সেটা, এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দেই 180 থেকে, তাহলে বাকিটা এই অংশ না? তাহলে 180 বিয়োগ 30, সেক্ষেত্রে হচ্ছে 150 ডিগ্রি। বুঝছো? তাহলে ক নাম্বার সমান কত? 150 ডিগ্রি। শুধু কয় না, আরো মনে হয় বের করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই দুঃখিত। দেখো, আমরা ক সমান, এই যে আমরা এই অংশটুকু বের করছি 150 ডিগ্রি, কিন্তু আসলে এটা ভুল, মানে আমাদের ওই অংশটুকু তো চাইনি। আমাদের কোন অংশটুকু চাইছে? এই যে দেখায় দিছে এই অংশটুকু। তাহলে এটা কতটুকু হবে? এই অংশটুকু কত হইতো? এই অংশটুকু আমরা কিন্তু সবাই জানি যে এই অংশটুকু একটা সোজা সরল রেখা মানে 180 হইতো।
কিন্তু 180-তে তো শেষ হয়নি, আরো একটু গেছে নিচে, এইখান থেকে ধরো আরো একটু নিচে নামছে, এতটুকুর কোণের মান আছে না, আছে, কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এতটুক 180, আরো যখন নিচে নামতেছি তখন এটা যোগ হয়ে যাবে, তাহলে 180 যোগ 30, তাহলে হচ্ছে 210 ডিগ্রি। তাহলে এই অংশটুকু 210 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু কত? এই ক নাম্বার এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে 210 ডিগ্রি। আচ্ছা, এটা তোমরা চাঁদা দিয়ে মেপে লিখবে, এটাও চাঁদা দিয়ে মেপে লিখবে। এটাও চাঁদা দিয়ে করতে পারতা, কিন্তু চাঁদা দিয়ে তো 180 পাইতা, বাকিটা আবার উল্টা উল্টা করে চাঁদাটা বসাতে হতো, এই যে এইভাবে চাঁদাটা বসাতে হতো। তো তখন যখন এটা মিলতো, এই বিন্দু বিন্দু সোজা যখন এইখানে মিলাতা, তখন দেখতে যে এই সোজা একটা ইয়া পাবা, সেখানে থাকতো 30 ডিগ্রি। তো 180 আর 30 যোগ করতে হইতো এই, তো এটার জন্য চাঁদা লাগবে না আসলে। লম্ব এবং সমান্তরাল রেখা একই। লম্ব কিভাবে আঁকবা? এভাবে প্রথমে একটা টান দিবা, তারপরে কি করবা, তোমাদের যে কম্পাস আছে, আচ্ছা এটা আমি তোমাদেরকে খাতায় দেখাবো, এভাবে তোমরা বুঝবা না। সমান্তরাল রেখা কেমন, যে দুইটা সরল রেখা এমন ভাবে যাবে যেন এই মাঝখানের দূরত্ব সবসময় সমান থাকে। আমার যদিও সমান দেখাচ্ছে না, আরেকটা চেষ্টা করি। হ্যাঁ, হচ্ছে না, এই যে মাঝে সমান, বুঝছো? এটাই কি সমান্তরাল রেখা। আর লম্ব কোনটা ছিল, এই যে এরকম যখন 90 ডিগ্রি হবে মাঝখানে, তো এটা একটা লম্ব, এটাও লম্ব, মানে পরস্পরই লম্ব হয়। লম্ব কখনো একা হতে পারে না। কিন্তু এটা কিভাবে আঁকাতে হয় এটা আমি খাতা কলমে দেখাবো তোমাদের। দেখো প্রথম অংশটুকু শেষ, এবার দ্বিতীয় অংশটুকু ত্রিভুজ। তো আমি ত্রিভুজ অংশটুকুই যেহেতু ক্লাস নিয়েছি, ত্রিভুজ অংশটুকুই এখন শেষ করে দিব। এখন তোমাদেরকে বলে রাখি যে ত্রিভুজ যা যা প্রয়োজনীয় আমি তোমাদেরকে সবই শিখাই দিছি ওই একটা ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে আসবা। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় আছে লেকচারটা। ইউটিউবে যাবা, গিয়ে যেভাবে আমার ভিডিওটাই তোমাদের সামনে যাক না কেন, এখন এইভাবে লিখবা যে লার্ন উইথ পাভেল, এই কথাটা লিখবা, লার্ন উইথ পাভেল। তারপরে এই যে আমার চ্যানেল পেয়ে যাবা, এই যে এইটাতে চাপ দিবা, যাওয়ার পরে এই যে দেখো তোমাদেরকে তোমাদের জ্যামিতি, এই যে ত্রিভুজ নিয়ে একটা ক্লাস নিয়েছি, আর একটা নিয়েছি কোণ পরিমাপ নিয়ে। তো এই দুইটা ক্লাস অবশ্যই করবা। তো এই ত্রিভুজ অধ্যায়টা মানে ক্লাসটা যদি করে থাকো, এখনকার ক্লাসটা মনে হবে জাস্ট পানি। তো আমি ডাইরেক্ট এখন প্রশ্নের সমাধানে চলে যাব। আচ্ছা, নিচের চিত্র, এখানে যেটা বলতেছে নিচের চিত্রগুলোর মধ্যে আমরা কি কি মিল ও অমিল খুঁজে পাই। তো মিল কি কি, যে দেখো মিল কি কি, সবারই তিনটা করে বাহু আছে, অর্থাৎ হাত আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এরও আছে 1 2 3, এরও সেম 1 2 3। অমিল কি কি, এ দেখতে একটু লম্বা, একটু একটু মোটা, এ দেখতে খুবই চিকন, মানে কেমন একটা জানি, তাই না? তো এগুলাই, এগুলো কখনো প্রশ্নে আসবে না। চলো আমরা নেক্সট আগাই। এই যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজে চলে আসছে, মানে এতটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ অধ্যায়ের, এখানেই সব সার সংক্ষেপ। এটা পড়ে নিবা, বাহুভেদে ত্রিভুজ আর কোণ ভেদে ত্রিভুজ। তো আমি একটু বলে দেই যে বাহুভেদে ত্রিভুজ, অর্থাৎ বাহুভেদে ত্রিভুজ মানে বাহুর উপর নির্ভর করবে। তো বাহুভেদে ত্রিভুজে কি হবে, যে যদি ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু তিনটা একদম এক মাপের হয়, যে ধরো এই যে এরকম এতটুক, এটাও এতটুক, এইটাও এতটুক, এই ধরনের ত্রিভুজগুলো মানে এই তিনটা রেখাই যদি সমান হয়, সেক্ষেত্রে তখন সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। আবার যদি তোমার হচ্ছে দুইটা বাহু সমান হয়, তখন তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দ্বি মানে হচ্ছে দুই, সম মানে হচ্ছে সমান, বাহু মানে বাহু, তার মানে দুইটা বাহু সমান। আর বিষমবাহু মানে একটা বাহু সমান নয়। সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয়েছিল, ধরো এই বাহু আর এই বাহু সমান, আর এটা যেমন হোক তেমন সমস্যা নেই, তখন সমদ্বিবাহু। যেমন এটার এটা সমান, এইটা সমান, কিন্তু এটা সমান না। তো এই দুইটা সমান, তাহলে এই ত্রিভুজের বিশেষ নাম কি, সমদ্বিবাহু ত্রিভুজ। আরে ভাই, ত্রিভুজ সবই, কিন্তু এই যে বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে বা ভিতরের কোণের উপর নির্ভর করে এতগুলা ভাগ করা। আর ত্রিভুজ হইতে হলে কি হতে হবে, জাস্ট তিনটা বাহু দ্বারা, তিনটা বাহু মানে তিনটা রেখা থাকবে, সেটা দ্বারা একটা ক্ষেত্র আবদ্ধ করতে হবে। যেমন এইটা, যদি আমি ক্ষেত্র আবদ্ধ না করি তাহলে ত্রিভুজ হবে না। যেমন ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা ত্রিভুজ হবে না। কারণ
এখানে ক্ষেত্রটা আবদ্ধ করে নেই, জাস্ট তিনটা বাহু লাগবে আর একটা নির্দিষ্ট ক্ষেত্র আবদ্ধ করতে হবে, অর্থাৎ বন্ধ করে দিতে হবে তিনটা রেখা দিয়ে। সেটা যেমনই হোক, সেটা যদি দেখতে এমনও হয় তাতেও সমস্যা নেই, বা খুবই এরকম পাতলা এরকম, তাতেও সমস্যা নেই। বদ্ধ তো হচ্ছে, আর তিনটা বাহু আছে তো, এই যে তিনটা, তাহলেই হবে। তো এই আর কি, বিষম বাহুর ক্ষেত্রে কোনোটার সাথে কোনোটা মিল নাই, যেমন খুশি তেমন হইলেই হলো। এবার কোন ভেদে ত্রিভুজ আছে হয়তো তোমাদের, হ্যাঁ, সেটা পরবর্তীতে যেখানে আছে, এই যে এখানে থেকে দেখো, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কোন ভেদে ত্রিভুজ। এতক্ষণ বাহু সম্পর্কে শিখছিলাম, এখন কোণ দেখে দেখো, যে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। মানে তিন ভাগে ভাগ করে কোণ ভেদে ত্রিভুজকে। এই যে দেখো, কোণ ভেদে ত্রিভুজ। আসলে এগুলা এই ক্লাসে আমি আলোচনা না করি, মানে ক্লাসটা দীর্ঘ হচ্ছে, যারা করছে মানে আগের ক্লাসটা করছে তাদের জন্য এগুলো অহেতুক বেশি সময় মনে হচ্ছে। তো আমি ডাইরেক্ট সমস্যাতে যাই, জাস্ট একবার বলে যাচ্ছি যে তিনটা কোণই যখন সূক্ষ্মকোণ হবে তখন সেটা সূক্ষ্মকোণী, যখন ত্রিভুজের মধ্যে একটা কোণকে সমকোণ পেয়ে যাব, এই যে সমকোণ পেয়ে গেছি, তখন সেটা সমকোণী ত্রিভুজ। যখন 90 ডিগ্রি এর চেয়ে বড় যে কোনো একটা কোণ পাবো, তখন সেটা হয়ে যায় স্থূলকোণী ত্রিভুজ। বুঝে আসছে? আর তোমরা আরেকটা কথা মনে রাখো, যে ত্রিভুজের যে এই যে তিনটা কোণ উৎপন্ন হয় কর্নারে, এই তিনটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তো এই কারণে ধরো সমকোণী ত্রিভুজের একটা বাহু তো আমরা জানি, আরেকটা বাহু যদি বলা থাকতো তাহলে কিন্তু আমরা এইটা অনায়াসে বের করতে পারতাম। আমি এই কারণে এই কথাটা বলে রাখলাম। যেমন ধরো বলে দিচ্ছি যে এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এইটা তো আমরা জানি রে বাবা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 45 আর 90 এই দুইটা যোগ করলে এই 180 থেকে যদি বাদ দেয় তাহলে এই কোণটা না, এটাও হিসাব করে দেখবা 45 ডিগ্রি আসবে। কিভাবে আসলো? তোমাদের নিজেদের মাথা খাটানোর জন্য দায়িত্ব থাকলো। আর স্থূলকোণী কখন? যখন একটা ত্রিভুজ হবে যার একটা কোণ 90 ডিগ্রি এর চেয়ে বড় হতে হবে, দিয়ে দিলাম বড়, 90 ডিগ্রি হলো এখানে হতো, আর আরেকটা বাহু জাস্ট মিলাই দিব, তাহলে এটাই কি স্থূলকোণী ত্রিভুজ। পড়ে নিবা, এগুলোতে আর কিছু নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নেই। আচ্ছা, আয়ত আর বর্গ, এটা একটা এটা নিয়ে আমি এখনো ক্লাস নেইনি, তারপরে তোমাদের বলে, আচ্ছা চতুর্ভুজ নিয়ে আলাদা ক্লাস নিব, এখানে বলবো না। এখানে আমরা তাহলে ত্রিভুজ অংশটুকুই শুধু সমাধান করব, হ্যাঁ। তো বাহুভেদে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি, এটার সমান কি এটা হচ্ছে বাহুভেদে, মানে বাহু নিয়ে তুলনা হবে, কোণের কোনো গল্প নাই এখানে। এটার সমান কি এটা? না। এটার সমান কি এটা? কোনোটাই কোনোটার সমান না। তাহলে এটার নাম হবে বিষমবাহু ত্রিভুজ। ওই কিছুক্ষণ আগেই জাস্ট দেখে আসলাম, 2 মিনিট আগেই। তাহলে এটা এখানে বসাবা বিষমবাহু। আচ্ছা, এই ত্রিভুজটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটা, এইটা যতটুকু, এইটা ততটুকু, এইটাও ততটুকু, তাহলে তিনটা বাহুই যেহেতু সমান, তাহলে এই ত্রিভুজটার নাম হবে সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? আচ্ছা, এটা দেখো, এই বাহুটা মেপে দেখবা স্কেল দিয়ে, আর এটা মেপে দেখবা স্কেল দিয়ে, যে এই দুইটা সমান হচ্ছে। এটা একটু অমিল, মানে এদের সমান না, কারণ এরা সেই কত বড় এত বড়, আর এটা হয়তো বা এতটুকু হবে, আর একটু বড়, যাই হোক। তো দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান হলে কি নাম ছিল? সমদ্বিবাহু ত্রিভুজ। হুম। এবার কোন ভেদে ত্রিভুজ 2 নাম্বার প্রশ্ন সমাধান করতেছি। আরে এটা আর কতবার বলবো রে, একটা সোজা সরলরেখা আর একটা সোজা সরলরেখা মিলিত হলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো একটা কোণ যদি ত্রিভুজের 90 ডিগ্রি পেয়ে যায়, তো বোঝাই যাচ্ছে এটা কি ডিগ্রি, কি ডিগ্রি না, সরি, এটা সমকোণী ত্রিভুজ। খুবই সহজ। আচ্ছা, এবার দেখো তো, এই ত্রিভুজের কোন কোণই কি 90 ডিগ্রি এর চেয়ে বড় মনে হচ্ছে? উত্তর হচ্ছে না, এগুলো সবই 90 ডিগ্রি এর চেয়ে ছোট। তো যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে ছোট, সেই ত্রিভুজকে আর কি অন্য নাম দিতে পারি? এটার নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এইটা কি দেখো, এই যে লাস্টেরটা, দেখো এইটা কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে বড়, কারণ এই যে একটা সোজা সরলরেখা আরেকটা সরলরেখা যদি হইতো, তাহলে এই সোজা হইতো, হ্যাঁ। কিন্তু এটা কি এখানে শেষ হয়েছে না, আরো একটু বেশি হয়েছে, তার মানে 90 ডিগ্রি এর চেয়ে বড়। তাহলে কি এটা স্থূলকোণ না? আর যে ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ, ওর কি আর অন্য নাম দিতে পারি? স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা,
এখন ৩ নাম্বার প্রশ্ন বলতেছে ৪ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার ও ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকে। এটা তোমরা স্কেল নিবা, স্কেল নিয়ে এভাবে আঁকায় ফেলবা, হয়তো বা এরকম দেখতে হবে, আঁকায় ফেলবা। হ্যাঁ, নিচের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত কোনটি বর্গ লিখি। তোমাদেরকে সমাধান করাই দিচ্ছি, এগুলা সবই হবে আয়ত, কোনোটাই বর্গ হবে না। বর্গ হতে হলে 4টা বাহু সমান হইতে হয়। এখানে দেখো, এই বাহু যতটুক, এই বাহু ততটুক না, বুঝছো? মানে একটু কম বেশি আছে, তোমরা স্কেল দিয়ে মেপে দেখবা। কিন্তু প্রত্যেকটা কোণ এক সমকোণ হতে হবে, তখনই সেটা আয়ত বা বর্গ হবে। কিন্তু বর্গর ক্ষেত্রে বিশেষ নিয়ম হচ্ছে 4টা বাহুই সমান হইতে হবে। তো এটারও সমান না, এটারও 4টা বাহু সমান না, এটারও না, এটারও না। তো অবশ্যই তাহলে প্রত্যেকটাই হবে আয়ত। তার মানে ক, খ, গ, ঘ সবের উত্তরই হবে আয়ত। কিন্তু এটা যদি তোমরা বুঝে থাকো খুবই ভালো, না বুঝে থাকলে আরো ভালো, কারণ ভবিষ্যতে আমি এটা করাই দিব। হ্যাঁ, তো এই ক্লাস এতটুকুই থাকলো। তোমাদের 2টা অনুশীলনের মানে 2টা অংশ শেষ করাই দিলাম। আর তোমাদের আরো অন্যান্য অধ্যায় আসবে, তবে তোমাদের যদি কোনো বিশেষ অধ্যায় দরকার হয় যে এই অধ্যায়ের ক্লাসটাই আগে নেন, তাহলে আমি ওই অধ্যায়ের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব। তো এতটুকুই। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার কাছের মানুষদের মাঝে অবশ্যই শেয়ার করাই দিবে, কারণ তোমাদের একটুখানি সাপোর্ট আমার মনে অনেক বড় অনুপ্রেরণা সৃষ্টি করে। তো সবাই ভালো থাকো, এই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের জন্য অলরেডি প্রায় 30টা ভিডিও আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, এই যে বিজ্ঞানের ক্লাসগুলা করবা, সবগুলোই খুবই মানে গোছানো ক্লাস, তোমরা দেখলেই বুঝতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।